বেশ কিছুটা বলার পর সে বৃদ্ধ কিছুক্ষণ থামে। অন্তিক সমেত সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে বৃদ্ধের দিকে। কিছুক্ষণ শ্বাস নিয়ে সে আবার বলে, যতদূর মনে পড়ে, মানে দিদিমার কাছে যা শুনেছিলাম, তারা ওই সম্পত্তি সেখানে পুঁতে দেয়, তবে সেটা বার করার আগেই তারা সবাই মারা যায়। তাই পরের প্রজন্ম আর সে খোঁজ পায়নি এ সম্পত্তির। আস্তে আস্তে তোমার বাড়ির লোকেরা সেই ধন সম্পত্তির কথা ভুলে যায়। বলে নাকি সেটা এখন ওই বাড়িতেই আছে। ব্যাস, আমি শুধু এইটুকুই শুনেছি বাবা। কথাগুলো শুনে সবাই বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। একটু সময় পর তারা বৃদ্ধকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে দোকান থেকে। অন্তিকের মুখ গম্ভীর, বাকিরা সেটা বুঝতে পারে, তাই কেউ তাকে আর কিছু বলার সাহস করে না। এভাবেই পেরিয়ে যায় সারাদিন। বাকিরা নিজেদের মতো গল্পগুজব করে দিনটা কাটায়, কিন্তু অন্তিক কিছুতেই অংশ নেয় না। সে নিজের মনের কী সব ভাবতে থাকে আর পায়চারি করতে থাকে সারা ঘর। শেষমেশ সন্ধেবেলা স্বস্তিকা অন্তিকের কাছে যায়। সে বলে, এই অন্তিক, কি হয়েছে তোর? কি ভাবছিস তুই সারাদিন ধরে? ও বুঝেছি, ওই দাদুর কথাগুলো তো। অন্তিক কোনো উত্তর দেয় না। সেটা দেখে স্বস্তিকা আবার বলে ওঠে, উফ, ওসব বোগাস কথাবার্তা। তুই আবার কবে থেকে এইসব কথাবার্তা সিরিয়াসলি নিতে শুরু করলি রে? ফাঁকা একটা রাজবাড়ি দেখে লোকেরা নিজের মতো গল্প বানিয়ে নিয়েছে। কথাটা শুনে অন্তিক অবাক হয়ে বলল, কিন্তু যে সময়ের কথা দাদু বলল, তখন কিন্তু ওই বাড়িটা ফাঁকা নয়। আমার ঠাকুরদা তখন এখানেই থাকতো। কথাটা শুনে স্বস্তিকা কিছু বলতে যাচ্ছিল, ঠিক এই সময় অন্তিক আবার বলে উঠল, তাছাড়া আরও অনেক কিছু আছে। এই কথাটা শুনে স্বস্তিকা বেশ অবাক হয়ে গেল। সে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, আর অনেক কিছু হয়েছে মানে? আর কি হয়েছে? এই তুই কি লুকাচ্ছিস বলতো অন্তিক? অন্তিক এই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টে প্রশ্ন করল, বাকিরা কি ওই পাশের ঘরে আছে? স্বস্তিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওই ঘরেই আছে। অন্তিক সেটা শুনে বলল, গুড, চল ওই ঘরেই চল, তোদের সবাইকে আমার কিছু জিনিস জানানোর আছে। এটা বলেই অন্তিক সোজা চলে গেল পাশের ঘরে। স্বস্তিকাও তার পিছনে পিছনে গেল। পাশের ঘরে তখন সবাই মিলে আড্ডা দিচ্ছে। অন্তিক সেখানে ঢুকতেই সবার চোখ সোজা পড়ল অন্তিকের ওপর। সেটা দেখে অন্তিক সেখানেই দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল সবাই তার এরকম ব্যবহার দেখে বেশ চিন্তায় আছে। তাছাড়া অন্তিক এটাও বুঝতে পারল যে ওর বাকি সবাইকে অন্ধকারে রাখাটা উচিত হয়নি। তাই স্বস্তিকা ঘরে আসতেই অন্তিক বলে উঠল, ভাই, তোদেরকে একটা জিনিস আমার বলার আছে। সেটা শুনে ইতি বলল, উফ, ফাইনালি। দেখ অন্তিক, তোকে অনেক কিছু জিনিস খুব ভাবিয়ে তুলেছে, এটা আমরা সবাই বুঝতে পারছিলাম, তাই তোকে ইচ্ছে করে একটু স্পেস দিচ্ছিলাম। আর কিন্তু আমাদেরও তো চিন্তা হয় নাকি? অন্তিক সেটা শুনে বলে উঠল, হ্যাঁ আমি জানি, আমার প্রথমেই তোদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল। না জানিয়ে আমি কাজটা ভুলই করেছি, আমি সেটা বুঝতেও পেরেছি। আই এম সরি। অন্তিকের বলার শেষে বর্ষা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ভুল হতেই পারে, এবার বল কি হয়েছে? অন্তিক প্রথমে নিজের মনে সবটা সাজিয়ে নেয়, তারপর বলে, দেখ, আমার ধারণা ওই দাদু যা যা বলেছে এই বাড়ির ব্যাপারে সবই সত্যি। শঙ্কু সেটা শুনে হাসতে হাসতে বলে ওঠে, এই মানে মানে কি ভুলভাল বলছিস ভাই? অন্তিক শঙ্কুর কথাটা শুনে বলে ওঠে, ভুল বলছি না আমি। দেখ, আর বিশ্বাস করার অনেক কারণ আছে। ইতি জিজ্ঞেস করে, কি কারণ? অন্তিক বলে, সেই কারণগুলোই আমি লুকিয়ে রেখেছিলাম তোদের থেকে, কিন্তু আজকে সবটাই বলবো। প্রথমত, তোরা জানিস যে আমার এই বাড়িতে আসা বারণ ছিল, তাই তো? কিন্তু সেটার কারণ আমি কোনোদিনই জানতে পারিনি। তারপর মা যেদিন ইতিকে পারমিশন দিল, মানে আমার এখানে আসার আগের রাত্রে, সেদিন জল খেতে উঠে বাবা মায়ের কথা আমি শুনতে পাই। সেদিন রাত্রে বাবাও বলেছিল বাড়িটা নাকি অভিশপ্ত। তারপর মা বলেছিল বহুদিন নাকি এ বাড়িতে সেরকম কোনো ঘটনা ঘটেনি। সেটা হলে নাকি ওরা জানতে পারতো, কিন্তু কিন্তু কি ঘটনার কথা বলছিল ওরা, সেটা আমি জানি না। কি ঘটনা ঘটতো এই বাড়িতে যা বহুদিন ঘটেনি? তাছাড়া নিমাই কাকার ওই জায়গা থেকে কাঠ আনতে বারণ করা
আগের দিন রাত্রে বর্ষার ঘটনাটা, এই সব কিছুই মানে। অন্তিক আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইতি ওকে থামিয়ে বলল, অন্তিক তুই আগে শান্ত হয়ে বস, তারপর নিজের কথা ভেবে বল। সেরকম কিছু হলে কাকিমা কোনোদিন তোকে পারমিশন দিত? তুই একটু বেশিই ভাবছিস। তাছাড়া আগের দিন রাত্রে বর্ষার মনের ভুল ছিল ওটা, তুই তো নিজে দেখে এলি বাথরুমটা। অন্তিক ইতির কথাগুলো শুনে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হবে হয়তো। ইতি বলল, হবে হয়তো নয়, তাই বর্ষার মতো তুইও পুরনো রাজবাড়ি পেয়ে রহস্যের খোঁজ লাগাচ্ছিস। অন্তিক কিছু বলার আগেই পান্তু বলে উঠল, কিন্তু যদি সব সত্যি হয়ে থাকে? শঙ্কু বলল, এই তুই থাম তো, বেটা নিজে ভয় পাচ্ছে আর বাকিদেরকেও ভয় দেখাচ্ছে, দূর। এই বলেই সে তার মাথায় একটা চড় মারল। এটার পর অন্তিক আর এই ঘটনা নিয়ে বেশি ঘাঁটালো না। সে ভাবল ইতি যেটা বলছে সেটাই ঠিক। এতদিন তার মা বাবা জানায়নি তার বাড়ির ব্যাপারে, তাই তার মনে একটা রহস্যের সৃষ্টি হয়েছিল। তাই সে সব জিনিসের রহস্য খোঁজার চেষ্টা করছে। এই ভেবে সে সব ধারণা একদিকে করে ফেলল। বাকি সন্ধেটা সবাই মিলে আবার জমিয়ে আড্ডা দিল। তারপরে একসাথে রাতের খাওয়া দাওয়া সেরে শুতে এলো। পান্তু ভয় পাচ্ছে বলে আগের দিনের মতো এই দিনও সবাই একই ঘরে শুতে এলো। তারপর গল্প করতে করতে একটা সময় সবাই ঘুমিয়ে পড়ল। অন্তিকের হঠাৎই ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টে বাজছে। তারপর অন্তিকের চোখ যায় জানলার দিকে। পর্দার মধ্যে দিয়ে আসা রূপলি চাঁদের আলো কি সুন্দর নকশা কাটছে বাড়ির মেঝেতে। অন্তিক সেদিকে তাকিয়ে বসে থাকে কিছুক্ষণ। তারপর আবার ঘুম আসতে শুরু করে অন্তিকের। হঠাৎ কোথা থেকে একটা হাসির আওয়াজ ভেসে আসে তার কানে। সেই আওয়াজে তন্দ্রা ভেঙে যায় অন্তিকের। সে চারিদিকে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে। অন্তিক ভাবে সে হয়তো ঘুমের ঘরে ভুল শুনছে। সেই ভাবতেই আবার কানে আসে সেই হাসির আওয়াজটা। এইবার অন্তিক পুরোপুরি সজাগ ছিল, তাই সে স্পষ্ট শুনতে পেল হাসিটা। মনে হচ্ছে দূরে যেন কোনো বাচ্চা খিলখিল করে হাসছে। শুনেই অন্তিকের বুকটা ধড়াস করে উঠল। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে আবার শুনতে পেল সেই খিলখিল করা হাসির আওয়াজটা। এবারের হাসিটা আগের বারের থেকেও বেশি স্পষ্ট, যেন সে বাচ্চা মেয়েটা এই ঘরের দিকে এগিয়ে আসছে। অন্তিক ঘুরে দেখে ইতি তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে। এই আওয়াজে তার আর পান্তুরও ঘুম ভেঙে গেছে। ওরা তিনজন বেশ কিছুক্ষণ জড়ো হয়ে বসে থাকে নিজের জায়গায়। তারপর বেশ কিছুক্ষণ আর কোনো আওয়াজ পায় না ওরা। অন্তিক ইতিকে ইশারা করে শুয়ে পড়তে বলে। অন্তিক নিজেও শুতে যায়। আর ঠিক তখনই তারা শুনতে পায় আবার একটা আওয়াজ।